নমস্কার বন্ধুরা, জয়াস ফুড রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের আমি তোমাদের জন্য নিয়ে আসলাম হাঁসের মাংসের একটি দুর্দান্ত রেসিপি। এটি কিন্তু দেশি হাঁসের রেসিপি। এরকম তোমরা চীনার হাঁস হোক, রাজার হাঁস হোক, যে কোনো হাঁস একই সিস্টেমে কম বেশি করে রান্না করতে পারবা। সেম মশলা দিয়ে, মানে সেম প্রক্রিয়ায় কম বেশি মশলা দিয়ে। আমি এখানে 2টি হাঁস নিয়েছি এবং রান্নাটাই শুরু করি। চলো, আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। এখানে 2টি দেশি হাঁস আমি ভালো করে ধুয়ে কেটে বেছে ধুয়ে নিয়েছি। আর রান্নার জন্য আমি এখানে যে মশলাটা ব্যবহার করব সেটা কিন্তু আমি শিলনোড়ায় বেটে নেব। এখানে দেখতেই পাচ্ছ রসুন নিয়েছি, আদা নিয়েছি, জিরে নিয়েছি প্রায় 3 চামচের মতো, আর আদা নিয়েছি যাতে পেস্ট করলে 3 চামচের মতো হয়। রসুন নিয়েছি 3.5 থেকে 4 চামচ হয়, সেরকম আন্দাজ করে নিয়েছি। তোমরা চাইলে এটি কিন্তু ব্লেন্ডারে পেস্ট করে নিতে পারো। আমার কিন্তু পেস্ট করা শেষ শিলনোড়ায়। তারপরে আমি এটা কিন্তু হাতে মেখে রান্না করব, তাই মশলাটা আগে একটা পাত্রে উঠাই নিয়েছি। আর নিয়েছি পেঁয়াজ কুচি 1 কাপ, বড় মানে 1 কাপ পুরো পেঁয়াজ কুচি নিচ্ছি লঙ্কার গুঁড়ো। এখানে আমি 5 থেকে 6 চামচের মতো লঙ্কার গুঁড়ো দিয়েছি, ঝালটা বুঝে দেবে সবাই। আর দিয়েছি 2 থেকে 2.5 চামচের মতো হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, আর দিয়ে দেব রান্নার জন্য আর একটু লবঙ্গ, এলাচ আর মানে দারুচিনি একসঙ্গে দিয়ে দিলাম আস্ত। আর দিয়ে দিয়েছি রান্নার জন্য 3 চামচের মতো সর্ষের তেল। এখানে রান্নার যে কোনো তেল ব্যবহার করলেই হবে। তো এই মশলাগুলোকে আমি ভালো করে হাতে মেখে নিচ্ছি। আর তোমাদের আগেই বলেছি, ঝালটা যে যেরকম চাও সে সেরকম নিবে। আর মশলাটা কিন্তু ভালো করে মাখাতে হবে এবং মাংসটাও কিন্তু ঠিক ভালো করে মাখাতে হবে। এবার আমি মাংসটাকে দিয়ে ভালো করে মশলার সঙ্গে মেখে নেব। আর এই মাখাটা কিন্তু অবশ্যই ভালো করে উল্টে পাল্টে সুন্দর করে মেখে নিতে হবে। দেখতেই পাচ্ছ আমি এভাবে মেখে নিচ্ছি। হাঁসের মাংস আমার বরাবরই খুব পছন্দ, সেটা যে কোনো হাঁসই হোক। আর এই প্রক্রিয়ায় রান্না হলে কিন্তু টেস্টটা একটু বেশি হয়। আশা করি তোমরা অবশ্যই ট্রাই করবে এবং তোমাদের সবার খুব ভালো লাগবে। তো বন্ধুরা, আমি দেখো এখানে মিক্স করে নিয়েছি। আর হ্যাঁ, শিলপাটার কিন্তু মশলার একটু টেস্টটা কিন্তু বেশি ভালো হয় আমার মনে হয়, তাই আমি চেষ্টা করি প্রায় সময় রান্নায় শিলনোড়ার মশলা ব্যবহার করতে। তো মাখানোর শেষে আমি এটাকে কিন্তু 15-20 মিনিটের মতো মেখে রেখে দিয়েছিলাম। তারপরে রান্নাটা করার জন্য আমি কড়াই গরম করে এখানে নিয়ে নিচ্ছি সর্ষের তেল 2 চামচের মতো, 1.5-2 চামচের মতো। আর আলু ছাড়া মাংস আমার খুব একটা বেশি হয় না, আলু আমি দিই। এটা তোমরা চাইলে স্কিপ করতে পারো। আর আমার মতো যারা আলু রাবার তারা অবশ্যই কিন্তু আলুটাকে দেবে। তাই আমি প্রথমে আলুটাকে ভেজে নেব, সামান্য নুন আর হলুদ দিয়ে একটু লাল লাল করে আলুটাকে ভেজে নেব। তো আলুটা দেখতেই পাচ্ছ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি তুলে রেখে দেব। আলু না হলে মাংসটা মনে হচ্ছে খালি খালি 2 পিস আলু না খেলে আমার তো ভালোই লাগে না। এরপরে ওই একই তেলে আমি কিন্তু মাংসটাকে দিয়ে দিয়েছি। তেলটা কিন্তু তোমরা বুঝে শুনে, মানে আমি একটু ওই মাখায় বেশি দিয়েছি, এখানে কিন্তু আর তেল দিইনি, কারণ হাঁসগুলো কিন্তু কাটার সময় আমি দেখেছি যে মনে হয়েছে যে খুব তেল হয়েছে, আর সেই জন্য কিন্তু আমি তেলটা আর দিইনি। এবার আমি কষাবো এটা 4-5 মিনিট একটু নেড়ে চেড়ে দেওয়ার পরে আমি ঢাকন দিয়ে ঢেকে নেব এটাকে 5 মিনিট ঢাকার পরে, 5-7 মিনিট ঢাকার পরে আমি এটাকে উল্টে দিয়েছিলাম, মানে ঢাকনটা উঠিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিয়েছিলাম। কারণ প্রথমবার ঢাকার পরে একটু নেড়ে চেড়ে না দিলে নিচ থেকে ধরে যেতে পারে, তাই আমি প্রথমে উঠিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছিলাম। আর দেখতে পাচ্ছিলাম যে জলটা কিন্তু মাংস থেকে ছাড়া শুরু হয়েছে। ঢেকে দিলে কি হয়, মাংসের ভিতরে যে বাড়তি জলটা সেটা বের হয়ে যায়। আর এখানে দিয়েছি 2 চামচ মতো ধনিয়া গুঁড়ো। এটা আমি নিজে ভেজে গুঁড়ো করে নিয়েছি, তাই এটা আমি কষানোর সময় দিয়েছি, মাখানোর সময় দিইনি। তোমরা কাঁচা আদা একবারে পেস্ট করলে একবারে মাখানোর সঙ্গেই দিয়ে দেবে। তো আমি মশলাটাকে মানে আরেকটু ধনিয়া গুঁড়া দেওয়ার পরে ভালো করে মেখে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছি যে কষাতে কষাতে জলটা অনেকটাই বের হয়ে আসছে, তাই এগুলোটাকে আমি আর ঢাকাবো না। এবারে আস্তে আস্তে মিডিয়াম আঁচে করে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেলটা ছেড়ে আসে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ তেলটা কিন্তু মশলা থেকে ছাড়া শুরু হয়ে গেছে। আর মাংসটা খুব নরম ছিল, ভাজতে ভাজতে কিন্তু আমার কষানোতেই অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছিল। আর তেলটা আমি আগেই বলেছি যে তেল কিন্তু আমি
খুব অনেকটা দেইনি, দেখতেই পাচ্ছ যে তেলটা কী পরিমাণে বের হয়েছে। এই বুঝেই কিন্তু আমি তেলটা দিইনি, আর এমনিও একটু আমি তেল কম ব্যবহারই করি। তো এবারে আমি তেলটা পুরো ছাড়ার পরে জলটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এখানে কিন্তু আমি গরম জল দিয়েছি। কষানো মাংসে গরম জল দিলে কিন্তু ভালো হয়, শুধু মাংস না, যে কোনো তরকারিতেও কিন্তু গরম জল দিলে ভালো হয়। আমি অন্য আরেকটা চুলোয় হাঁড়িতে জলটা গরম করে নিয়েছিলাম, দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ যে এটা ফুটে আসছে। এটা ফুটে আসলে পর আমি কিন্তু এখন ঢাকাবো না, কিছুক্ষণ এটাকে জ্বালিয়ে নেব, ঝোলটা আর একটু কমিয়ে নেব, তারপরে আমি এটা ঢাকাবো। তো ফুটে আসার পরে আমি আলুটাকে এখানে দিয়ে দিলাম, আলুটাকে দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর ঝোলটা কিন্তু খুব একটা বেশি দিইনি, কারণ আমার মনে হচ্ছিল কষানোর সময় যে মাংসটা প্রায় মানে অর্ধেক সেদ্ধ হয়ে গিয়েছিল, সেই জন্য আমি আর ঝোল কিন্তু বেশি দিইনি। আর এখানে আমি আরেকটু জ্বালানোর পরে 5-6টি কাঁচা লঙ্কা আমি মাঝখান থেকে একটু ফেলে তারপরে দিয়ে দিচ্ছি, জাস্ট ফ্লেভারের জন্য। কাঁচা লঙ্কার কিন্তু একটা আলাদা সুন্দর গন্ধ আসে, আর কালারটাও কিন্তু সুন্দর আসছে, তোমরা দেখেই বুঝতে পারবে। আর ঝোলটা দেখো এবার কিন্তু আরও একটু টেনে গেছে। এখানে আর একটা জিনিস আমি তো বলতেই ভুলে গেছি, চুই ঝাল। চুই ঝালটা কিন্তু তোমরা কোন অঞ্চলে খেয়েছো, কেউ কখনো খেয়েছো কিনা জানি না, আমাদের এখানে কিন্তু মাংসের চুই ঝালটা খুব ব্যবহার হয়। এটা ঝাল ঝাল টেস্ট, এটা দিলে কিন্তু মাংস একটু লঙ্কা আর একটু কম দিতে হবে, কারণ এটা থেকেও কিন্তু ঝাল বের হবে। আর ঝাল ঝাল মাংস আমার বেশি পছন্দ, তাই আমি একটু ঝাল বেশিই দিই। তো চুই ঝালটা দেওয়ার পরে আমি এখানে কি করব, একটু অন্য একটা কড়াইতে, মানে ও পাশে কিন্তু হতে আছে আমার মাংসটা, আর অন্য একটা কড়াইতে আমি সম্বরা দেবো, সেই জন্য আরেকটু মশলা, ভাজা মশলা আমি ব্যবহার করব, সেটা অন্য কড়াইতে আমি ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছ, আর 10-12টি এলাচ, কয়েকটা গোলমরিচ, 2-1টা লবঙ্গ আছে, আর সামান্য কয়টা জিরা, মানে 1 চামচের মতো জিরে দিয়েছি, আর দিয়েছি 2-3 টুকরো মানে দারুচিনি। এটা আমি বেটে নেব। আর এদিকে ঝোলটা যেহেতু শুকিয়ে আসছে, তাই আমি সম্বরা দেওয়ার জন্য আমি আরেকটা কড়াইতে দিয়েছি। তোমরা চাইলে ঢেলে ওই কড়াইতে আবার দিতে পারো, কিন্তু আমার পাশের চুলায় আমি আর ঢালিনি, অন্য কড়াইতে দিয়ে দিলাম। সম্বরায় আমি দিয়েছি 2টা তেজপাতা, 2টা শুকনো লঙ্কা, আর দিয়েছি কয়েকটা গোটা জিরে। তো এটা ভাজা ভাজা হয়ে গেলে, মানে 10-15 সেকেন্ড আমি নেড়ে চেড়ে দিয়ে আমি এটাকে ঢেলে দেব মাংসের উপরে। চুই ঝালটা দেওয়ার একটু পরেই কিন্তু ওটা সিদ্ধ হয়ে যায়, তাই ওটা সম্বরা দেওয়ার সময় দিলেই হয়। তো বন্ধুরা, আমি এবার একটু আস্তে করে নেড়ে দিলাম, কারণ আলুগুলোও গলে গিয়েছে। আলু বেশি গলে গেলে কিন্তু, মানে বেশি নাড়াচাড়া করলে আলুটা ভেঙে গিয়ে ঝোলটা বেশি গাঢ় হয়ে যায়, খেতে অতটা টেস্টি হয় না। তাই আলতো হাতে একটু নেড়ে দিলাম সম্বরা দিয়ে। আর এগুলো আমি এখন শিলনোড়ায় আবার পেস্ট করে নেব, ভাজা মশলাটা। এটা দিলে কিন্তু মাংসের, মানে শেষে দেওয়ার পর যে গন্ধটা, এটা কিন্তু অসম্ভব সুন্দর এবং শেষ পর্যন্ত থেকে যায়। জালটাকে আমি আবার মিডিয়াম করে দিয়েছি। এবারে আমি কি করব, মশলাটাকে আলতো হাতে আবার সব মাংসের সঙ্গে কিন্তু মেখে দেবো। আর ঝোলটাও দেখতে পাচ্ছ যে একদম মাংসের গা পর্যন্ত মিশে যাচ্ছে, মাখা মাখা হয়ে গেছে, দারুণ হয়েছিল। আর এই মশলাটা দেওয়ার পর যে এত সুন্দর গন্ধ বেরোয়েছিল, সেটা তোমরা মানে না রান্না করলে এই সিস্টেমে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। তো বন্ধুরা, রান্নাটা আমার অলরেডি ডান, এবং আমি আর ঢাকায়ও নি, ভেবেছিলাম যে একটু ঢাকাবো, কিন্তু দেখছিলাম যে সেদ্ধ হয়ে গেছে। চুই ঝালটাও দেখতে পাচ্ছ সেদ্ধ হয়ে গেছে, আর মাংসটা পুরোপুরি সফট হয়ে গেছে দেখে আমি আর ঢাকাইনি। তোমাদের মাংসটা যদি একটু কখনো রান্নার সময় শক্ত হয়, অবশ্যই 10-15 মিনিট একটু ঢাকিয়ে দেবে। তো বন্ধুরা, আমি কিন্তু চুলার থেকে মাংসটাকে নামিয়ে নিয়েছি, একটা পাত্রে ঢেলে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর তেলটা দেখতে পাচ্ছ যে কতটা তেল বের হয়েছে মাংস থেকে। তেলটা কিন্তু আমি খাওয়ার সময় একটু উপর থেকে ফেলেও দিয়েছি, কারণ অতটা তেল আমার খেতে ভালো লাগে না। তো বন্ধুরা, রান্নাটা কেমন হয়েছে অবশ্যই অবশ্যই কমেন্টস করবে, এবং এভাবে অবশ্যই ট্রাই করবে। আর এটা কিন্তু খেতে সত্যি অসাধারণ দুর্দান্ত হয়েছিল। আর হাঁসের মাংস কার কার পছন্দ সেটাও অবশ্যই জানিও। তো আমি তো রান্না হওয়ার পর একবারে আর কোনো কিছু না ভেবে তাড়াতাড়ি করে এক প্লেট নিয়ে বসে পড়েছিলাম। অসম্ভব সুন্দর হয়েছিল রান্নাটা। তো বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই পাশে থাকবে। আজকের মতো সবাইকে বিদায় জানাবো। আর আরও একটু দেখাই দিচ্ছি যে মাংসটা কতটা সফট হয়েছে, দেখতেই পাচ্ছ একদম পুরো সফট হয়ে গেছে। তো বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, আমার সঙ্গে থেকো, এবং আমাকে সাপোর্ট করবে যাতে আমি সামনে এগিয়ে যেতে পারি আর তোমাদের সুন্দর সুন্দর রেসিপি
দিতে পারি। আজকের মতো আবারও সবাইকে টাটা, সবাই খুব ভালো থেকো।